আচ্ছা, সবাই বসে যা, বসো তোমরা, বাকি সব বসে যাও, দাঁড়িয়ে না এখানে বসো। বিসমিল্লাহির রহমানির রহিম। এইখানে উপস্থিত আমাদের আজকে আমাদের এই কিডনি ফাউন্ডেশনের অ্যাডভাইজার রাশেদা কে চৌধুরী, হাফিজ ভাই, যারা দীর্ঘদিন থেকে আমাদের সাথে একসাথে কাজ করে যাচ্ছেন। মিনিমাম গত 3 বছর যাবৎ আমি ডে অ্যান্ড নাইট আমাদের মধ্যে যোগাযোগ, আমরা সব কাজ একসাথে করতেছি। তো আজকে আমরা ওনাদের আমাদের মধ্যে পেয়ে খুবই আনন্দিত। আজকের এই অনুষ্ঠানে যারা আরও উপস্থিত হয়েছেন আমাদের ট্রাস্টের বেসিক্যালি এক্সিকিউটিভ কমিটির মেম্বাররা, আমরা সবাইরা ডাকি নাই, আর আমাদের কিছু এমপ্লয়িরা আসেন, নার্স, ডাক্তার সবাই আসেন। আসলে এই উপলক্ষে আমরা আশা করব যে রাশেদা আপা, যার আন্তর্জাতিক লেভেলে মোটিভেশন করেন বিভিন্নভাবে, কীভাবে একটা আমরা আন্তর্জাতিক মানের হেলথ কেয়ার দিতে পারি এই সেন্টারের মধ্যে, এই সম্বন্ধে বলবেন আমাদেরকে কিছু। আর বিশেষ করে আজকের দিনটা সম্বন্ধে আমি কিছু বলতে চাই যে 1916 সালের 2016 সালের 5ই অক্টোবর আজকে দিনে আমরা হাউজিং স্ট্রিটের 69 হাউজিং স্ট্রিটের বাসাতে প্রথম আমরা একটা সভা করি। এই সভাতে অনেকেই এখানে উপস্থিত আসেন, আর যারা বাইরে আসেন তারা জহিনও ছিলেন সেই সময়। আমরা প্রথম একটা মিটিং করি যে এই ধরনের একটা ট্রাস্ট করব, আমরা কাজ শুরু করব, আমাদের এই ধরনের একটা ধীরে ধীরে একটা টেম্পোরারি হসপিটাল করব, পরবর্তীতে গিয়ে একটা বড় হসপিটাল করব, এইসব জিনিস নিয়ে আলাপ করি। তো আজকে এই দিনটা হচ্ছে ঠিক 8 বছর পূর্তি। তো এটা একটা ডে আমাদের জন্য ভেরি গুড, যে এটা কিন্তু আমি কিন্তু নির্ধারিত করি নাই, এটা রাশেদা আপা ওনার সুবিধা মতো নির্ধারণ করেছেন। আমি জানি না, উনি হয়তো জানতে পারেন ফেসবুক অন্য থেকে যে 5 তারিখ ইজ ভেরি ইম্পর্টেন্ট ডে ফর আস। তো আমরা লুফে নিছি এটা এই উপলক্ষে যে আমরা একটা ছোটোখাটো অনুষ্ঠান করে এটাকে সেলিব্রেট করব। তো আজকের দিনের অনুষ্ঠানটা হইল কি এই ইয়েতে। তো আমি সবাইকে বলবো যে ধৈর্য ধরে শুনবেন। আজকে আমি বিশেষ করে এখানে আমাদের ডক্টর মুশফিক, যিনি বিদেশে বহুদিন চাকরি করে আসছেন এবং আন্তর্জাতিক মানের সেবার ব্যবস্থা কিভাবে হয়, এখানে ডক্টর ইয়েতে আছেন নাজরা, আমাদের ভাতিজি, শি ইজ অলসো এক্সপার্ট অন দিস সাবজেক্ট। এইভাবে তারা কোড অফ কন্ডাক্ট, আমরা চাচ্ছি একটু ব্যতিক্রমধর্মী হসপিটাল হবে। আমাদের মানুষ এইখানে যেভাবে গত 5 বছর যাবৎ আমরা 18 সাল থেকে যেভাবে সার্ভিস দিয়ে আসতেছি, এর চেয়ে আরও উন্নত এবং উন্নত পরিবেশে, উন্নত ব্যবস্থাপনায় আমরা তাদেরকে সার্ভিস দিব। তো সবাইকে ধন্যবাদ এখানে আসার জন্য। আমি এখন রিকোয়েস্ট করব প্রথম যে নাজরা প্রথম শুরু করো, যে তুমি তো আমেরিকাতে একটা ডায়ালাইসিস সেন্টার এবং এগুলোতে অনেকদিন কাজ করেছো, আমাদের সংক্ষিপ্তভাবে সবাই বলবেন, তারপর আমরা একটু চা খাবো আর একটু ইয়েতে করে আমরা আমাদের আরেকটা প্রোগ্রাম আছে, আমরা অমরাবতীর প্লান্টেশন প্রোগ্রাম। আমার দাওয়াত দিতে গেছে, বলে যে আমি একটা স্কুলে যাচ্ছি, আপনি আসতে পারবেন নাকি? আমি বলি স্কুলের নাম কি? বলে যে শুনলাম যে আহমদ আদর্শ বালিকা বিদ্যালয়। তো আমি বললাম যে এটা আরেকটা কোইন্সিডেন্স যে আমি জানি না। আমি এই বালিকা বিদ্যালয়ের পাশে তো আমার বাড়ি, মানে আমি তো জানি যে আমার বাড়িটা এর পাশে। আমাদের সেকেন্ড ফেজের প্রোগ্রাম আছে, আমরা কুইকলি চলে যাব। এইখানে বলছে হাফিজ ভাই হয়তো হোটেলে গিয়ে চেক ইন করে ফেলবেন, চেক ইন করে তারা হয়তো কোনো জায়গাতে যাবেন, আর আমি রাস্তা আপনারা আমরা চলে যাবো সেকেন্ড ফেজে। তো আমাদের টাইম কম, কুইকলি উই হ্যাভ টু গো অ্যাবাউট ইট। এইটা মাথার মধ্যে রেখে আমি নাজরারে বলবো শুরু করতে। বিসমিল্লাহ। কারণ ওনার যে অবদান এটা অনস্বীকার্য। এই প্রজেক্ট আমরা সবসময় চাচা বলেছেন, আমরা শুনেছি এবং আমরা দেখেছি, প্রতিটা পদে একটা পুশ লাগে, সেই পুশটা কিন্তু আমাদের রাশেদা আপা।
এবং তাছাড়াও যে যে জায়গায় যেখানে প্রয়োজন উনি দৌড়ে গিয়েছেন, উনি ওন করেন। এরা এই প্রজেক্টটা যে কয়জনের ব্রেন চাইল্ড তাদের মধ্যে উনি একজন। সুতরাং এই জন্য আমরা অত্যন্ত গর্বিত আপাকে পেয়ে আজকে। আর আমাকে একটু বলতে বলা হয়েছে আমাদের একটা ড্রিম চাইল্ড, এটা ড্রিম চাইল্ডটা হচ্ছে আমরা এমন স্ট্যান্ডার্ডে যাব যাতে সেবার দিক দিয়ে কেউ বলতে না পারে যে এখানে কোনো ত্রুটি আছে। অতটুকুই আমাদের অ্যাচিভ করার কথা। রিসার্চ বেসড কিছু কাজ করব। সিলেটে আসলে রিসার্চের ওরকম কোনো কাজ হয় না। সুতরাং আমার হাজব্যান্ডও চাচা জানেন যে উনি এখানে এসে বছরে 3 মাস প্রায় কাজ করেন। উনি ট্রান্সপ্লান্টেশনও কাজ করেছেন ইউএসএতে, ওই টিমে ছিলেন এবং এখনও যেটা আমরা অলরেডি করে আসছি। ওই কথাটা দিয়ে আমি শেষ করব, সেটা হচ্ছে আমাদের এখানে রোগীর সেবা দেওয়া হয় একটা লক্ষ্য করে, কিন্তু আমাদের আসলে আমরা যারা বাইরে কাজ করি আমরা রোগীর দায়িত্ব নিয়ে কাজ করি। Once a patient is my patient, then all responsibility is mine until he gets cured. Up to that point. So আমরা এই জায়গায় এই টার্গেট নিয়ে সবাই, বিশেষ করে আমার জুবের ভাই, আমার মুশফিক ভাই, বাহার ভাই, আমরা সবাই ওই টার্গেটটা নিয়ে কাজ করছি। এটা অ্যাচিভ করা তো সোজা না, এটা ধীরে 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 আগাতে হবে। এই মেন্টালিটিটা শুধু আমাদের না, অ্যাকাউন্ট সেকশন থেকে নিয়ে, এটা আমাদের প্যাথোলজি সেকশন থেকে নিয়ে সার্ভিস সেকশন, যেটা আমাদের নার্সেস বোনেরা আছেন, সবার ভাইয়েরা আছেন, সবারই ওই মেন্টালিটি থাকতে হবে যে আনটিল কিওর উই আর দেয়ার। ওইটা আমাদের রেসপন্সিবিলিটি ওয়ান্স দ্য পেশেন্ট ইজ হিয়ার। এইটুকু করতে পারলে আমি মনে করি আমরা অনেকটাই অ্যাচিভ করতে পারবো। ধন্যবাদ সবাইকে আমাকে বলতে দেওয়ার জন্য, আর সব মুরব্বীদেরকে আমি আবার সালাম আদাব জানিয়ে শেষ করছি। ধন্যবাদ। আমি অনুরোধ করবো বাহার অলরেডি এইসব হসপিটাল এক্সপিরিয়েন্স, এখানে বড় হসপিটাল চালু করে অনেক কাজ করতেছে। বাহারকে একটু বলতে বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই অনাড়ম্বর অনুষ্ঠানের সম্মানিত অতিথিবৃন্দ, আসসালামু আলাইকুম। আমরা তো এই কিডনি ফাউন্ডেশনে হাসপাতাল চালু করতেছি, আমরা ডায়ালিসিস দিব, বিভিন্ন ট্রিটমেন্ট দিব, কিন্তু এটার পিছনে আরও কাজ, যেটা সবচেয়ে কঠিন কাজ এবং যে কাজটা করতে হবে আমাদের, সেটা হলো যে অ্যাওয়ারনেস করতে হবে। যেভাবে কিডনি পেশেন্ট বাড়তেছে, সেই জন্য আমাদেরকে প্রিভেনশনের দিকে চিন্তা করতে হবে। এটা একমাত্র সম্ভব যদি আমরা মানুষকে বুঝাইতে পারি কেন আমাদের এই কিডনি ডিজিজ হচ্ছে। তো এদিকে আমরা মনে হয় আগানো দরকার। আমরা তো শুধু ট্রিটমেন্টে বা ডায়ালিসিস কিন্তু ফাইনাল কোনো ট্রিটমেন্ট না। ফাইনাল ট্রিটমেন্টে যদি যাই তাই ফাইনাল ট্রিটমেন্ট হচ্ছে ট্রান্সপ্ল্যান্ট। ট্রান্সপ্ল্যান্টটাও করা খুব কঠিন কাজ এটা, কিন্তু আরও কঠিন কাজ হচ্ছে অ্যাওয়ারনেস। আমরা কিন্তু ওই দিকে আমার মনে হয় একটু দৃষ্টি দেওয়া দরকার। আমি আমাদের সালাম ভাই ফিল্ড মার্শাল, আমাদের ফিল্ড মার্শাল সালাম ভাইকে বলবো যে আপনি এই অনেক কাজ তো এটাই করে ফেলছেন, আরেকটু কিছু বাড়ান কাজটা, যাতে অ্যাওয়ারনেসের দিকে আমরা কিছু করতে পারি কিনা। আমরা একসময় এই দেশে প্রচুর যক্ষ্মা হইতো, এখনও হয়, কিন্তু অ্যাওয়ারনেসের কারণে অনেক কমে গেছে। এখনও প্রতিদিন 11 জন লোক যক্ষ্মায় মারা যায়, 137 জন লোক প্রতিদিন যক্ষ্মায় আক্রান্ত হয়। যক্ষ্মা নির্মূল হয় নাই, কিন্তু একসময় যেখানে 1000-এর কোটা ছিল সেটা এখন আসছে 17 কোটায়। তো আমরাও কিডনি ডিজিজের ব্যাপারে যদি আমরা এইভাবে একটু মোটিভেশন করতে পারি, যেভাবে আমরা হার্ট ডিজিজ নিয়ে এখন উপজেলায় আমরা কাজ করতেছি এবং অনেক কমে আসছে, হাই ব্লাড প্রেশারের ব্যাপার নিয়ে আমরা কাজ করতেছি, এটা অনেক কমে আসছে। এইভাবে যদি আমরা কিডনি ডিজিজের ব্যাপারটা আগাই, আমরা মনে আমাদের সিলেটে কিডনি ফাউন্ডেশন থেকে আমরা একটা শুরু করতে পারি এই ধরনের একটা প্রোগ্রাম, যেটা সরকারও আমাদেরকে সহযোগিতা করবে। তো আমরা এই স্বপ্নটা সামনে রেখে এগিয়ে যাই। ধন্যবাদ সবাইকে। আমি এই অনুষ্ঠানে আমি সংক্ষেপে আমাদের সব স্টাফ এবং সবাই বিশেষ করে আপারে জানাইতে চাই, আমরা আমাদের নন রেসিডেন্ট বাংলাদেশিদের জন্য আমরা একটা ব্রিজ তৈরি করেছি। আমাদের ইউকে চ্যাপ্টার একটা রেজিস্ট্রেশন হয়েছে, অ্যাকাউন্ট হয়েছে, ডাইরেক্ট ডেবিট চলছে, 10,000 পাউন্ডের মতো অলরেডি ডিপোজিট হয়েছে, আরও হচ্ছে, দিনের দিনে বাড়তেছে।
এই জন্য আমরা কমিটেড ফর এনআরবিদের জন্য যে কিছু সার্ভিস স্পেশালি আমরা অর্গানাইজ করব। এইটার জন্য আমরা আমাদের বাসন যে ডে 1 থেকে আমাদের সাথে বাসন, তারে আমরা আমাদের এই এনআরবি পরিচালক হিসাবে আমাদের এই অর্গানোগ্রামের মধ্যে নিয়ে উনি কিছুদিন এখানে থাকবেন, কিছুদিন লন্ডনে থাকবেন, মাঝে মধ্যে আমেরিকাতেও যাবেন, সব কোঅর্ডিনেশন করার জন্য আমরা ইয়েতে করছি। তো এখন বাসনটা একটু বলার জন্য বলবো। আজকে আমাদের জন্য একটা স্মরণীয় দিন যে আমরা আমাদের মাঝে আমাদের মুরব্বী হাফিজ ভাইকে পেয়েছি এবং উনার মতো একজন মানুষ আজকে আমাদের ডাকে সাড়া দিয়ে এসেছেন। উনার নিজের প্রতিষ্ঠানে এসেছেন এবং পাশে রয়েছেন আমাদের পরম শ্রদ্ধেয় রাশেদা আপা। রাশেদা আপা সম্পর্কে আপনারা অনেকে অনেক কিছু বলবেন, আরও আমরা আগে অনেকে অনেক কিছু বলেছেন। রাশেদা আপা অত্যন্ত মমতাময়ী একজন মা। রাশেদা আপা কিন্তু মানুষকে যে কী ধরনের স্নেহ করেন বা এটা কিন্তু উনাকে কোনো কাজে না দেখলে এটা বোঝা যায় না। এবং উনি যে কত কঠোরও হতে পারেন, শাসনও করতে পারেন, আবার স্নেহও করতে পারেন। তো এই যে আমাদের একটা টিম, জুবের ভাই, মুশফিক ভাই, বাহার ভাই, আমাদের সাদেক ভাই, সর্বোপরি আমাদের সালাম ভাই। সালাম ভাইয়ের সাথে কাজ করার অনেক কিছু শিকার আছে। সালাম ভাইয়ের সাথে কাজ করলে মানে এক একজন যদি সালাম ভাইকে ধারণ করতে পারে, কিন্তু এক একজন মানুষে এক একটা প্রতিষ্ঠান করতে পারবে। তো আমরা যারা সালাম ভাই আমাকে দায়িত্ব দিয়েছেন ইউকে চ্যাপ্টার, আমরা খুব অল্প সময়ের মধ্যে করেছি, আমাদের কাজ আগাচ্ছে এবং আমরা বিশেষ করে তরুণদেরকে আমরা আকৃষ্ট করার চেষ্টা করতেছি, মানে নেটিভ যারা আমাদের বাংলাদেশি এনআরবি আছে। তো সালাম ভাই আমাদের সাথে সবসময় আসেন, আমাদেরকে দিক নির্দেশনা দিতেছেন, আমরা সেই অনুযায়ী কাজ করতেছি। সাথে সালাম ভাইয়ের এখানে যে টিম আছে তারাও আমাদের সাথে খুব ভালোভাবে কাজ করতেছে। তো সবাইকে ধন্যবাদ আমাকে বলার সুযোগ দেওয়ার জন্য। থ্যাংক ইউ। আজকে আমরা বিশেষ করে স্মরণ করবো যারা জহির আহমদ ছিলেন, যে প্রথম শুরু করেছিলেন, ডক্টর জিয়াউদ্দিন, সাকিব, আরও আমরা শাহরিয়ার, আমাদের বন্ধু, একসাথে আমরা ওই 5 অক্টোবর 1816-তে শুরু করেছিলাম। তো তারা এর মধ্যে অনেকেই উপস্থিত নাই। সাদেক তো দিন রাত্রি, যদিও আমেরিকাতে থাকে, তো আমার মানে প্রায় মুগরিবের নামাজ এটা ডিলে হয়ে যায়, ঠিক আছে না? মানে মুগরিবের সময় থেকে 1 আওয়ার ডিসকাশন এভরিডে এটা ইয়েতে করে। আমি বললাম যে আমার আদান টাদান পরে ইয়েতে হয়ে গেলে সমস্ত টাইম চলে যাচ্ছে। তারপর সে গাড়িতে উঠবে এবং হসপিটালে নামার আগ পর্যন্ত সে কন্টিনিউয়াসলি এভরিডে এই গত 5 বছর আমরা তাদেরকে আজকে স্মরণ করতেছি। বিশেষ করে স্মরণ করবো আমাদেরকে এবং আমার রাশেদা আপা যিনি সাহায্য করেছেন, আমাদের মান্নান ভাই প্ল্যানিং মিনিস্টার ছিলেন, একজন অতি ভালো মানুষ এবং উনার মতো আরেকটা মানুষ আমরা পাই না এই পলিটিক্সের মধ্যে। উনি একজন এক্স ব্যুরোক্রেট অলসো, খুব ক্যাপাবল। উনি বলছিলেন যে আমি কি করতে পারবো তোমাদের জন্য জানি না, কিন্তু তোমাদের ফাইলটা নিয়ে আমি মিনিস্ট্রিতে ঘুরবো, এবং হি ডিড ইট। যখন দরকার হয়েছে মান্নান ভাই ওয়াজ অ্যাভেলেবল। আজকে আমরা সবাই আসি মান্নান ভাইকে স্মরণ করি, আর আশা করি যে উনি অতি সত্বর ওনার এই যে ক্লাউড আছে সেটা দূর হয়ে যাবে, উনি আবার মানুষের জন্য কাজ করতে পারবেন। এটা আমাদের একটা আশা এই গানের মধ্যে। আমি এখন বলবো যে এই মুশফিক, তুমি যদি কিছু আমাদের নতুন এমপ্লয়ীদের মানে হাউ টু গো অ্যাবাউট ইট এটা সম্বন্ধে বলো। আর একটু বললো যে আমরা যে আর্জেন্ট কেয়ার যেটা বুঝছো ওইটা করবো, যে ওইটা সম্বন্ধে। রাশেদা আপা, হাফিজ ভাই এবং বাকি সবাইকে সালাম আদাব শুরু করছি। আমরা ইনশাআল্লাহ এখানে কাজ শুরু করব হয়তো এই মাসের শেষের দিক অথবা আগামী মাসে। আপাতত ডায়ালাইসিস সেন্টারটা এখানে শিফট হবে। আমরা এখানে আপাতত 30 জনকে ডায়ালাইসিস দেবো এভরিডে, মানে 30টা বেড আছে আমাদের, 3টা সেশনে 90টা হবে। গ্র্যাজুয়ালি 60টা পর্যন্ত এখন আমাদের প্ল্যানে আছে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আমাদের অফকোর্স ম্যান পাওয়ার
বাড়াতে হবে, সার্ভিসের স্ট্যান্ডার্ড আরও উন্নত করতে হবে। এটা পারপাস বিল্ড হসপিটাল, সো ইট উইল বি ইজিয়ার ফর আস টু ফ্যাসিলিটেট দ্য সার্ভিস। আমি প্রথমেই বলবো যারা আমাদের বিশেষ করে স্টাফ আছেন তাদের, যে আমাদের সার্ভিসটা হবে পেশেন্ট ওরিয়েন্টেড, ফার্স্ট ওয়ার্ড। এটা ডাক্তার, নার্স, এভরিওয়ান, ফ্রন্ট ডেস্কে যারা কাজ করবেন, যে যেখানে কাজ করবেন, অ্যাডমিনিস্ট্রেশন, দ্য এন্টায়ার সার্ভিস উইল বি পেশেন্ট ওরিয়েন্টেড। এবং পেশেন্ট ওরিয়েন্টেড শুধু পেশেন্ট না, পেশেন্টের সাথে পেশেন্টের কেয়ারার যারা থাকবেন তাদেরও যাতে ইয়ে হয়। অ্যান্ড উইল বি ভেরি ট্রান্সপারেন্ট। কমিউনিকেশন স্কিল, আমি 5 বছর আগে যখন এই দেশে এসেছি, বাংলাদেশে এসেছি, আমি যেটা ফিল করেছি যে ওভারঅল আওয়ার ডক্টরস, আওয়ার নার্সেস, আমি শুধু টেকনিক্যালদের কথা বলবো কারণ ওদের সাথে আমাদের দে ল্যাক দ্য কমিউনিকেশন স্কিল। কমিউনিকেশন স্কিল যে একটা ব্যাপার, শেখার ব্যাপার আছে এখানে। কমিউনিকেশন করতে গেলে কীভাবে করতে হয়, কাউকে যদি বলি যে টেলিফোনে আপনি স্মাইল করছেন কি করছেন না, এটা বোঝা যায়, এই জিনিসটা অনেকেই বোঝে না। এই জিনিসটাকে ইম্পর্টেন্স দিতে হবে এবং আশা করি আমরা ট্রেন করব এইভাবে। দরকার হলে বাইরে থেকে লোকজন যারা এইভাবে ট্রেন করে তাদের নিয়ে আসবো, তারা করবে। আর কিছু কিছু যেটা আমি জানি সেটা আমি নিজে করতে পারবো, 1 নম্বর। 2 নম্বর জিনিস হচ্ছে আমাদের এই জায়গাতে আপাতত যখন শুধু ডায়ালাইসিস সেন্টার থাকবে, ফ্লো চার্ট করবো। পেশেন্ট যখন যেভাবে এবং তার কেয়ারার থাকবে, একটা হেল্প ডেস্ক থাকবে, সেখানে একজন লোক বসবে। আমার একটা চিন্তা আছে যে ওখানে আমরা যদি ইউনিভার্সিটি স্টুডেন্টস ভলান্টিয়ার, তারপরে তাদের আমরা সেই হেল্প ডেস্কে যখন আসবে তাদের গাইড করা হবে কোথায় যাবে কোথায় যাবে। পেশেন্ট আসলে যে তাকে অ্যাকসেপ্ট করবে তা না হতে পারে। একজন হার্টের ওষুধ নিয়ে আসবে, সে ভাবতেছে যে না আমার কিডনি খারাপ হয়েছে, এই জন্য আমার পেট ব্যথা হচ্ছে। তাকে যে রিজেক্ট করবেন ইয়ে করবেন, ওখানে একটা ট্রায়াল সিস্টেম থাকবে, একজন নার্স, জুনিয়র নার্স থাকবে যারা ট্রায়াল করবে, পরে তাকে ডাইরেক্ট করে দেবে যে এই পেশেন্ট ইমার্জেন্সি হতে পারে, এই পেশেন্ট আর্জেন্ট কেয়ার হতে পারে এবং এই পেশেন্ট রুটিন হতে পারে। এখন কথাটা হচ্ছে যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন আর্জেন্ট কেয়ার এন্ড ইমার্জেন্সি। একটা ছোট্ট কথা বলবো, ইমার্জেন্সি হচ্ছে এমন অসুখ বা এমন কিছু কন্ডিশন যেটা যদি আমি ইমিডিয়েটলি উইদিন ফিউ আওয়ার্স ম্যাক্সিমাম ডে যদি অ্যাটেন্ড না করি, দ্য পেশেন্ট উইল বি গন or the patient will lose some of his body parts. That is called emergency. Urgent care হচ্ছে একজনের মাইগ্রেনের ব্যথা হচ্ছে, সিম্পল জিনিস, তা হয় অ্যাকিউট অ্যাজমেটিক অ্যাটাক হচ্ছে, অ্যাকিউট এক্সপোজেশনাল অ্যাজমা বেড়ে গেছে তার, অথবা তার রেনাল কোলিক হয়েছে, দিস আর আর্জেন্ট কেয়ার। তাকে কিছুক্ষণ ওয়েট যেহেতু এখানে আউট পেশেন্টে আমরা আশা করছি যে জেনারেল মেডিসিন থাকবে, তো ন্যাচারালি পেশেন্ট আসার একটা ইয়ে থাকবেই। তো ওইখান থেকে গাইড করে এখন আসবে যে 3কে কেন ক্যাটাগরাইজ করা হবে, কারণ ফ্রন্ট ডেস্কে যেন ভিড় না হয়। ফ্রন্ট ডেস্কে ভিড় না, এখন 80 বছরের একজন বৃদ্ধ লোক, সেও আসছে রুটিন হিসেবে, কিন্তু তাকে একটা প্রিভিলেজ দিতে হবে। প্রথম কথা হলো ওই যে হেল্প ডেস্ক আছে তার জন্য হুইল চেয়ারের বন্দোবস্ত করবে এবং সে যাতে কুইকলি ডিসপোজ করা যায়, তাকে ডিসচার্জ করা যায়, যেভাবেই হোক সেটা করে দেবে। ডাক্তারকে দেখানো, মানে পুরো কমিউনিকেশন এইভাবে হবে। তারপরে তো ফ্লোরে আসবে যখন তার ট্রিটমেন্ট হবে। তো আর্জেন্ট কেয়ার আমরা এটার একটা সেট আপ লেআউট এভাবে করব, কারণ ভিড় যাতে বেশি না হয়। আউট পেশেন্ট হলে ওখানেও কিন্তু ইমার্জেন্সি হয় এবং এখানে আমি জানি না বাংলাদেশের পুরো বাংলাদেশের অবস্থা, সিলেটে আমি যতগুলো কেস দেখেছি যেখানে হসপিটাল ভাঙচুর হয়েছে, হয়েছে 2টা কারণে হয়েছে। একটা কারণ হচ্ছে কমিউনিকেশনের অভাব। পেশেন্টের কি হচ্ছে না হচ্ছে, ইটস অলরাইট, আমি আমার পেশেন্ট আইসিইউতে আছে, ইয়েতে আছে, আমি কাউকে ঢুকতে দিচ্ছি না, দ্যাটস ফাইন, বাট কমিউনিকেশন থাকতে হবে। এই জিনিসটা আমি আমাদের স্টাফদেরও বলছি
যে পেশেন্ট যদি বাইরে ওয়েট করে, যে ডাক্তার সাহেবের জন্য হোক, যে সার্ভিসের জন্যই হোক, যখন কিছুক্ষণ পরে পরে বাইরে গিয়ে একজনকে দেখা হচ্ছে যে কোনো কারণে ডাক্তার সাহেব হয়তো লেট হচ্ছে, হয়তো 20 মিনিট বা 25 মিনিটের ভিতরে হচ্ছে না, ওনার অ্যাপয়েন্টমেন্ট টাইম ছিল একটা, তারপরে চলে গেছে, একটু বলবে যে ভাই আপনার একটু লেট হবে, ডাক্তার সাহেব এরকম বিজি আছেন। এবং যদি অপশন থাকে তাহলে বলা হবে যে যদি আপনি চান তাড়াতাড়ি শেষ করতে, তাহলে এই ডাক্তার সাহেব খালি আছেন, এই ডাক্তার সাহেবকে আপনি এখন দেখাই চলে যান। সো দ্যাট উইল ফ্যাসিলিটেট যে পেশেন্ট এবং এর মধ্যে যে কমিউনিকেশন, এটা করলে কিন্তু ঝামেলা কম হবে। কী হচ্ছে, তারপরে পেশেন্টের কী হচ্ছে না হচ্ছে জানা, এটা কিন্তু আমরা করি না। এবং এটা করার মেইন দায়িত্ব কিন্তু ডাক্তারদের না, যারা নার্সেস আছে, টেকনিক্যাল সার্ভিস দেবে, তারা আর হলো ফ্রন্ট ডেস্ক। এটা আমাদের নিজস্ব অর্গানাইজেশন। আমি যেখানে কাজ করেছি আমরা কিন্তু কি বলবো, মানে আমার কাজ তো ঠিক আছে যে আমার এই নির্ধারিত কাজ এটা 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 আপনি করবেন, সেটা তো আমার চাকরিতে কন্ট্রাক্টে সব জায়গায় আছে। বাট আউট অফ দিস, এখন আমি সকালবেলা ঢুকছি, দেখলাম যে পেপারটা, নিউজ পেপারটা কেউ পড়ে মাটিতে ফেলে চলে গেছে, ইটস মাই ডিউটি টু পিক ইট আপ। পরে আমি বলবো যারা ক্লিন করে বা যারা যে কোম্পানিকে দেওয়া হয়েছে এরা এসে পরে বলবো যে তোমরা এটা দেখো না কেন। বাট ইমিডিয়েটলি আমি এটার রাখা বা একজন একটা কাপ ফেলে চলে গেছে, উই শুড নট ফিল অ্যাশেমড টু দ্যাট। আর পেশেন্ট যে আসবে সে সবার আগে, তোমার যে কাজই থাকুক। এবং এই ফ্লো চার্ট আমরা যখন করব তখন এটা, কারণ আমি মনে করি যে উই উইল নট প্রমোট পার্সোনালি এনিওয়ান, সে ডাক্তার হোক, নার্স হোক, রিসেপশনে বসুক, যেই হোক, উইল প্রমোট কিডনি ফাউন্ডেশন ইটসেলফ। অ্যান্ড কিডনি ফাউন্ডেশন উইল হ্যাভ এ স্ট্যান্ডার্ড, যেখানে আমি থাকবো কি থাকবো না সেটা কোনো ম্যাটার না, সালাম থাকবে কি থাকবে না, আরও কোনো ডাক্তার সাহেব থাকবে, সাকিব থাকবে থাকবে না, ইট ডাজন্ট ম্যাটার। এখানে আসলে একটা মিনিমাম স্ট্যান্ডার্ড থাকবে, এই এক্সপেকটেশন পেশেন্টের থাকবে যে আমি এতটুকু তো পাবো। তারপরে যেটা ভালো করবেন ইন ফিউচার, যদি আমি থাকি, আমরা চিন্তা করছি যে যারা ভালো করবে তাদের আমরা রিওয়ার্ড করব। আমি এই বলে শেষ করব যে বাহার একটা কথা বলেছে যে প্রিভেনশন ইজ এ ভেরি বিগ সাবজেক্ট। এটা এখানে বসে অ্যাওয়ারনেস, প্রিভেনশন এগুলা এতটা করা যাবে না, আমরা শুরু করতে হবে কিন্তু, এবং এখানে অনেকের সাথে কোঅর্ডিনেশন করতে হবে। তো এটা আমি রাশেদ আপাকে বলবো যে এই জিনিসটা, এবং সালামকে, এটা শুরু করতে হবে কিন্তু ঢাকা থেকে মেইন করতে হবে, পরে তারপরে উই ক্যান হেল্প অ্যাজ রিকোয়ার্ড। এইগুলো আমি শেষ করবো। মুশফিক ইয়ের থেকে আসার পরের থেকে আমরা উই হ্যাপেন টু বি ক্লাসমেট। তো যখনই আমি খবর পাইছি যে মুশফিক ইজ ব্যাক টু টাউন, সিলেট টাউন, আমি রাত্রে গিয়ে মুশফিকের ওইখানে গিয়ে প্রথম যে আমি আসবো তোর এখানে ডিনার করবো এইভাবে বলে গিয়ে তারপর কনভিন্স করলাম যে হি হ্যাড লট অফ অফার বিকজ হি ইজ ভেরি গুড ডক্টর অলসো। তো আমরা যে রেস্ট অফ দ্য লাইফ লেট আস ডিসাইড যে আমরা কন্ট্রিবিউট করে যাই মানুষের জন্য। আমরা এক জীবন কাটাইছি, কোনো মতে ডাল ভাত খেয়ে থাকলে হবে। তো হি এগ্রিড, অ্যান্ড উইথ অল দিস প্রবলেম হি হ্যাজ কিছু হেলথ ইস্যুস, এগুলো নিয়েও রেগুলার হি ইজ টেকিং কেয়ার অফ লাস্ট লং টাইম 5 years এটা হসপিটালের। এটার জন্য আমরা সবাই কৃতজ্ঞ মুশফিকের কাছে। আমরা তো কোনো পেও দেই না, কোনো কিছুই দেই না, এমনি দেই না, ভলান্টিয়ার সার্ভিস হিসাবে অনারেরিয়াম একটু দেই আমরা গাড়ির ইয়েতে, ট্রান্সপোর্টেশন এগুলোতে। আমি এখন পরিচয় করাই দেব যে আমাদের শিমু উসমানিতে রিয়েল টাইগার অন women's affairs gynecologist. She will also be involved with us. তো আর এখানে আমাদের জাফর সাদেক চৌধুরী, নীরবে এসে উনি কনস্ট্রাকশনের ছাদ কী হবে, কলাম কী হবে, কিভাবে সিমেন্ট দেওয়া হবে, ইয়েতে উনি একজন ইন্টারন্যাশনাল কনসালটেন্ট। বাংলাদেশের বড় বড় যমুনা ব্রিজ, পদ্মা ব্রিজ, এইগুলাতে বড় বড় জায়গাতে, রাস্তাঘাট, সব জায়গাতে কাজ করেন উনি। 10-15টা দেশে, ইন্ডিয়া, চায়না, আফ্রিকা, সব জায়গাতে কাজ করেন। বাট উনি এজ এ কনসালটেন্টের মধ্যে উনার সিভি দিয়ে আমি আমার কোম্পানিতে কনসালটেন্সি পেয়ে গেছি। মানে আমি ওনার সিভি ইউজ করে ডক্টর মুশতাক আর
কারণ গভর্নমেন্টের আমরা কনসালটেন্ট এসএস প্রগ্রেসিভ কোম্পানিজ কনসালটেন্ট বিকজ অফ ডক্টর মুশতাক লাগে পিএইচডি অন পাবলিক হেলথ, আর এই জাফর সাদেক লাগে ইন্টারন্যাশনাল কনসালটেন্ট, মানে আর আমি মধ্যখানে 3 নম্বর আর কি, ওই যে থাকে দৌড়াদৌড়ি করি আর কি পাথর বালি নিয়ে। এইটা তো আমি থ্যাঙ্কস দিতে চাই জাফর সাদেককে, আজকে হি ইজ অ্যাভেলেবল হিয়ার, যে অনেক ইয়েতে করে। ইফ ইউ ওয়ান্ট টু সে সামথিং অ্যাবাউট ইট। আসসালামু আলাইকুম। সালাম অনেক কিছুই বললো, আর আমি তো ওই মেডিকেল সায়েন্স ভালো নাই। আমি যখন ছাত্র ছিলাম তো কিছু না চাকরিতে ঢুকছি, তো আমার বড় বোন লিখে দিত যে এটা পেটে ব্যথা হলে খাবে, এটা মাথা ব্যথা হলে খাবে, কিন্তু আমার একটা বিরাট কাজে আসছে ওইটা। আমি তখন বোধহয় কেয়ারে চাকরি করতাম, তো ইটনা একটা জায়গা আছে, ওইখানে নৌকার মধ্যে আমরা শুয়ে আছি সবাই, হঠাৎ কার পেটে ব্যথা হয়েছে, কোনো একটা মাঝি বা কেউ। আমি বললাম পেটে ব্যথার এই যে ওষুধটা, সে খেয়ে নিল ওইটা, তো ওইটাই আমার মেডিসিনের উপরে এইটা আমার এক্সপিরিয়েন্স। যাই হোক, আমি সালাম বলছে আসে, মাঝে মাঝে দেখছি কনস্ট্রাকশনটা, অ্যান্ড বেস্ট উইশেস, বেস্ট উইশেস। আসসালামু আলাইকুম। মজিদ ভাই, ডাক্তার মজিদ ভাই, ডাক্তার মজিদ ভাই, মজিদ ভাই বেসরকারি টেকনোলজি। শিবু সে সামথিং তোমার কমিটমেন্ট আছে এখানে আসা, আউটডোরে কাজ করা, ঠিক আছে? আসসালামু আলাইকুম। ইনডোর করবো না, সবার প্রথমে ধন্যবাদ সালাম ভাইকে আমাকে এখানে আসার জন্য, বলার জন্য, কারণ এত এত শ্রদ্ধেয় মানুষদের সাথে আমি এখানে এক জায়গায় বসতে পেরেছি। আর আমি সালাম ভাই পরিচয় দিয়েছেন, আমি গাইনোকোলজিস্ট, তো আমি ইউরোগাইনোকোলজিতে আমার ইন্টারেস্ট আছে, ওই ব্যাপারে আমি কিছু কাজ করছি। বিশেষ করে আমাদের যে ফিস্টুলা পেশেন্টগুলো ডেলিভারির পরে যে ফিস্টুলা হয়ে যায়, সেই ফিস্টুলা রোগীদের চিকিৎসায় আমি হাসপাতালে নিয়োজিত আছি। তো যদি এইখানে এই হাসপাতালে এই রোগীদের চিকিৎসা দেওয়ার ব্যাপারে কোনো ব্যবস্থা নেওয়া হয়, আমি সেখানে আমার ভূমিকা রাখার চেষ্টা করব। আর সবার কাছে দোয়া চাই যেন কাজ করতে পারি। আর এই কিডনি ফাউন্ডেশন হাসপাতাল যে উদ্দেশ্য নিয়ে শুরু হয়েছে, সেই উদ্দেশ্যে যেন ঠিকমতো পৌঁছাতে পারে, মানুষের সেবার যে আশা সবার মধ্যে আছে সেটা যেন সাফল্য পায়। আমাদের এখানে দুজন ভেরি বিগ কনসালটেন্ট প্রেজেন্ট আছেন, ইয়াপি দুজন, এই জামি অ্যান্ড ফাহিম। জামি অ্যান্ড ফাহিম, জামি সান অফ আওয়ার রাশেদা আপা, আমেরিকাতে আসেন, আর ফাহিম ইজ হিয়ার ইন বাংলাদেশ এবং জাপান টাপান এগুলোতে ঘোরাফেরা। দে আর হ্যান্ডলিং উইথ মেডিকেল ইকুইপমেন্টস, মানে কনসালটেন্ট হিসাবে ফেয়ার টেয়ারে বিভিন্ন জায়গাতে তারা দে হ্যাভ ভাস্ট নলেজ অন দিস। So they are helping me in second phase imaging মেডিসিন কিভাবে আনতে পারবো, কত সস্তায় পাবো আমরা এই ইকুইপমেন্টসগুলা, কিভাবে আমরা এইগুলা বেস্ট পসিবল সার্ভিস অ্যারেঞ্জ করতে পারবো এটার জন্য। তো আমি বলবো যে এছাড়াও যেহেতু জামি হিয়ার, আমি রাশেদা আপা, হাফিজ ভাই, আমরা তো অলরেডি বোর্ডিং কার্ড পকেটের মধ্যে, আমরা কখন ফ্লাইট আসে চলে যাবো বুঝে, তারপরে দে উইল টেক ওভার। ইভেন আমার নাতি, আমার ছেলে সবাই কমিটেড, এবং আমি রিকোয়েস্ট করবো আউট অফ দিস টু এনি ওয়ান ক্যান সে সামথিং অর বোথ অফ ইউ ক্যান সে সামথিং। আসসালামু আলাইকুম সবাই, থ্যাংক ইউ সালাম। আমরা তো নেক্সট জেনারেশন অ্যান্ড উই আর ভেরি হ্যাপি টু বি ইনভলভ। আপনারা সবাই শ্রদ্ধেয়, সবাই এত কাজ করে যাচ্ছেন। আমাদের আর্লিয়ার জেনারেশন ইজ আওয়ার আইডিয়াল। আমাদের দেশের জন্য সবাই এত করে গেল, আমরা যদি কিছুই না করতে পারি সেটা কিভাবে সম্ভব? সেটা কিভাবে দেখায় যে আমরা এতদিন আপনাদের দেখে গেলাম কি পরিমাণ কাজ হচ্ছে দেশে, দেশের হেলথ কেয়ার বলেন, মেডিকেল ইনফ্রাস্ট্রাকচার বলেন, স্বাস্থ্য বলেন, এত কাজ হচ্ছে। আমরা যদি কন্ট্রিবিউট না করি কে করবে? কারণ আমাদের তো আইডিয়াল মডেল আপনারাই, আমরা দেখে যাচ্ছি কিভাবে করতে হয়। আমাদের কাজ হবে টেক ইট টু দ্য নেক্সট লেভেল। ইনশাল্লাহ দোয়া রাখবেন, আমরা চেষ্টা করব। আপনার বোর্ডিং কার্ডের অনেক দেরি আছে, বিফোর দ্যাট আমরা সব একসাথেই কাজ করে। ইনশাআল্লাহ আল্লাহর হুকুম, আল্লাহর হুকুম যতদিন আসি আমরা
আসসালামু আলাইকুম। সন্তানদের ভালোবাসি, ওইটাই আমরা ইয়েতে রাশেদা আপা তো আমাদেরও সিনিয়র, মানে আমাদের লোকজন বলে বুড়া, বুঝতে ইয়েতে করে। তো ইনশাল্লাহ হবে। আমি এখন রাশেদা আপা কিনোট স্পিকার বসে বসে বলেন আপনি। এইখানে কেউ কিছু বলবে? আমাদের সিস্টারদের মধ্যে কেউ, নার্স যারা আছে, কিছু বলবে? আমাদের স্টাফ সব এখানে আমরা লেট হয়ে যাচ্ছে, আমরা এখন লাইট লাঞ্চ করে আমরা চলে যাবো। চেকিং করে নিই প্রথম চেকিং করে হল। এখানে যারা আছেন সবার বোধহয় আমি সিনিয়র, সেই হিসাবে সবাইকে, জুনিয়র হিসাবেই সবাইকে সালাম শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে। এবং আজকে একটা কথা যেটা খুবই মনে পড়ছে, যেটা সালামও মনে করিয়ে দিলেন, 5ই অক্টোবরের কথা, কিন্তু এই সুবাদে মনে করছি এটার পেছনে স্বপ্ন যারা দেখেছিলেন, জহিন আহমেদ, আমরা যেন ভুলে না যাই স্বপ্ন দেখানোর ব্যাপারে, যাদের পেছন থেকে যারা তাদের সন্তানদেরকেই উৎসাহিত করেছেন। আমাদের শ্রদ্ধেয় হোসনে আরা খালাম্মা, যিনি আমার নিজের টিচার ছিলেন, যার সন্তানেরা পৃথিবীতে সর্বত্র সুপ্রতিষ্ঠিত, এবং আমার মেন্টর যিনি ছিলেন 30 বছর আমি যার সাথে কাজ করেছি, স্যার ফজলে হাসান আবেদ। আমি ব্র্যাকে কোনোদিন কাজ করিনি, কিন্তু তার সাথে কাজ করেছি। তিনি, আমি যে সংগঠনে আছি সেটার প্রতিষ্ঠাতা, সেই হিসেবে তার সাথে কাজ করেছি এবং অনেক কিছু তার কাছেই শেখা। উনিই বলতেন যে শেখার কোনো শেষ নেই, শিখতে চেষ্টা করো। আজকে আরেকটা 5ই অক্টোবর হলো আজকে আন্তর্জাতিক শিক্ষক দিবস, বিশ্ব শিক্ষক দিবস। কিন্তু আজকে ইউএনের স্লোগানটা হলো শিক্ষকের কণ্ঠস্বর, সামাজিক উন্নয়নের নতুন অঙ্গীকার। এই জায়গা থেকে আমি মনে করি এখানে যারা এসছি সবার মানে মাটির টানে বলা যায়, আমি তো এই মাটিরই সন্তান, সেই হিসাবে সবাইকে আবারও বলছি আজকের শুভেচ্ছা। কিন্তু এই কিডনি ফাউন্ডেশন করার পেছনে স্বপ্ন যারা দেখেছিলেন, অনেকেই অনেক কিছু স্বপ্ন দেখেন, কিন্তু স্বপ্ন বাস্তবায়ন সবাই করতে পারেন না। যারা করেছিলেন তাদেরকে, যারা জীবিত, যারা চলে গেছেন, সবার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি 3টা বিষয় একটু বলতে চাই। একটা হলো যে আমাদের দেশে কি করে যেন এটাকেও মানে হেলথ কেয়ার একটা সার্ভিস সেক্টর, কিন্তু এটাকে কি করে যেন বাণিজ্যিকীকরণের জায়গায় চলে গেছে, অসম্ভব রকম কমার্শিয়ালাইজড হয়ে গেছে। হোটেলের মতো একটা সার্ভিস সেক্টর, কিন্তু সেটা তো হতে পারে না। মানে চিকিৎসা সেবাটা তো অন্যরকম সেবা, মানুষের সেবা, মানব সন্তানের এবং স্রষ্টার শ্রেষ্ঠ জীবের সেবা। সেই জায়গাটাতেই আমরা কি করে যেন মানে বাণিজ্যিক জায়গায় চলে গেছি। এটা হচ্ছে আমাদের যে স্বপ্ন বা চিন্তা, যে কিডনি ফাউন্ডেশনটা, সেই জায়গার থেকে তো আমরা শুরু করিনি, আমরা করেছিলাম মানব সেবার ব্রতটা দিয়ে। যারাই স্বপ্ন দেখেছিলেন সেই জায়গাটাতে যেন আমরা থাকি, এবং সেটার চেষ্টা করছেন কর্নেল সালাম এবং তার সাথে যারা আছেন সবাই মিলে, যে এটা ওই ধরনের একটা হসপিটাল আমরা চাই, যেখানে মানুষের সেবা হবে, মানব সন্তানের সেবা হবে। দ্বিতীয় যে কথাটা বলতে চাই, যে মানে এটা একটা বড় স্বপ্ন বলা যেতে পারে, যেটার চেষ্টা করছে কিডনি ফাউন্ডেশন। আমার রিক্সাওয়ালা ভাই যেন ফিরে না যায় সেবা না পেয়ে, আমার মাঠের কৃষক যেন সেবা না পেয়ে ফিরে না যায়, মহিলাদের এই যে সমস্যাটা, আমরা তো প্রথম দিকে যখন সভা সেমিনার করেছি সালাম, তখন দেখেছি মেয়েদেরকে কেউ নিয়ে আসেন হাসপাতালে, যতক্ষণ পর্যন্ত বাড়িতে রেখে যা হোক মরুক। এই জায়গাটা থেকে যদি আমরা একটু মানে উত্তরণ করতে পারি, যে গ্রাম থেকে আসবে ওই মহিলা, কিন্তু তার শেষ অবস্থায় যাওয়ার আগে তাকে নিয়ে আসা হয় না। এটাই হচ্ছে, কিন্তু মেয়েদের তো এই সমস্যাগুলো হতেই থাকে। এবার অনেকে জানেন কিনা জানি না, এখানে যেহেতু ডাক্তারি প্রফেশনেরও আছেন, বন্যার সময়
যেসব মেয়েরা 7, 8, 9, 10-এ পড়ে, যারা একটু বোঝে, যারা জানে, পুরো সময়টা বার্থ কন্ট্রোল পিল খেয়েছে। কেন খেয়েছে? কারণ স্যানিটেশনের কোনো সুবিধা ছিল না, সেই জন্য তারা খেয়েছে। আমরা গ্রামগঞ্জ থেকে আমাদের তথ্যটা আসছে। এটা মানে এটার যে একটা ব্যাড হেলথ এফেক্ট হতে পারে, সেটা যেরকম ওই সুনামগঞ্জের যখন পানিটা এসছে একদম চালার উপরে, ওই আমাদের ভলান্টিয়াররা, এখানে আগবেটের ভলান্টিয়াররাও ছিল, ভলান্টিয়াররা যখন নৌকা দিয়ে যাচ্ছেন, সব ছেলে, ওই মহিলা চালের উপর থেকে সুনামগঞ্জের বলছেন যে আমি কি কোনো মানে মহিলা নাইনি নৌকা, আমি একটু মারতাম। তারা আমারে লাগাই দিছে, লাফা একটু মাতক্কা কি তো হয়েছে, ইটা নাইতে কি তা খানি বনি সপ্তাহ ফাইয়ার একেবারে পানীয়, কিন্তু আন্দাই না হইলে বাথরুম যাইতাম পারি না। মেয়েদের যে কত বড় হেলথ প্রবলেম এটা, এইটা যদি না বুঝতে পারি, এটা থেকে কিন্তু পরে কিডনির সমস্যা হয়, বড় একটা হেলথ ইস্যু। তো এইসব জায়গাগুলোতে যদি আমরা একটু কাজ করতে পারি, এটা ছিল আমার দ্বিতীয় প্রত্যাশার জায়গা। আর তৃতীয় যেটা কর্নেল সালাম বলে ফেলেছেন, আমরা তো রিটায়ার হয়ে গেছি, টায়ার্ডও হয়ে যাচ্ছি, আস্তে আস্তে নতুন প্রজন্মকে আসতে হবে আর কি। সেই জায়গায় আমি মনে করি যে কিডনি ফাউন্ডেশন একটু পথ দেখাবে আমাদেরকে। এই যে কথাটা আসলো, যেটা বললেন যে ইউনিভার্সিটি থেকে ভলান্টিয়ারদের নিয়ে আসা আর কাজ করানো। চতুর্থ যেটা, যে এই যে কমিউনিকেশন বলতে তো আমরা মনে করি যে মানে ইদানিং নতুন প্রজন্ম আইসিটি কি যেন ইত্যাদি ইত্যাদি, ইংরেজিতে ভালো কথা বলা, কিন্তু একটুখানি সুন্দর করে রোগীর সাথে কথা বলতে পারা, সে যেই হোক, সে একজন রিক্সাওয়ালা হতে পারে, সে একজন মানে মোটামুটি উচ্চবিত্ত মানুষও হতে পারেন, কিন্তু তার সাথে কথা বলাটা, এটা আমি এখানে যারা কিডনি ফাউন্ডেশনে যারা কাজ করেন তাদের কাছে প্রত্যাশাটা। সুন্দর করে কথা বললে মানুষ কিন্তু এইখানেই অর্ধেক ভালো হয়ে যায় রোগী, ঠিক কিনা? যারা ডাক্তার তারা তো বোঝেন যে ডাক্তারা যখন কথা বলে বা নার্সরা যখন কথা বলে, কমিউনিকেশনের একটা জিনিস হচ্ছে যে টেকনিক্যাল জিনিস বেশি ইউজ করে না, ওর লেভেলে যে লেভেলে কথা বলছে সে বুঝতে পারে, সেই লেভেলে গিয়ে তাকে বোঝাতে হবে। এই যে একটা কথা বললো না, আন্দাই না হইলে বাথরুম যাইতাম পারি না, তো তার জন্য তাহলে কি করা? এটা আমি প্রধান উপদেষ্টার সাথে মিটিংয়ে তুলেছিলাম। তো ইদানিং নাকি কিছু কিছু এনজিও বের করেছে মোবাইল টয়লেট, এটা একটা করেছে, ওইখানেই উপস্থিত ছিল 2-3 জন। তো এটাকে আবার প্রমোট করার জন্য বলা হয়েছে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে, ওনারা এটা করা যায় কিনা, এরকম বন্যা উপদ্রুত এলাকায় চলবে। বাইরে তো দেখেছি বাচ্চাদের জন্য নেওয়া হয় মোবাইল টয়লেট, গাড়িতে করে লং ডিস্টেন্সে বিদেশে, তো সেই জায়গায় অনেক জায়গায় আছে, কিন্তু আমাদের এখানে নাই। তো আমরা মানে এই জায়গার থেকে যদি আর একটু কাজ করতে পারি। আর সব শেষে যে কথাটা বলবো, যেটা মুশফিক বলেছেন, যে সচেতন করা, প্রিভেনশন ইজ অলওয়েজ বেটার দেন কিওর। আমরা এই যে ডায়ালাইসিস রোগীর সংখ্যা, আমি তো মানে হতভম্ব হয়ে গেছি। গত বছর ওই বিশ্ব ডায়াবেটিক সচেতনতা দিবস একটা আছে, ওখানে এই বারডেমার আজাদ ভাই আমারে বললেন, আসেন আপনি একটু আমাদের সাথে একটু কথা বলবেন, আমাদের কলিগদের সাথে। না, আমি বললাম আমি ডায়াবেটিস নিয়ে কি কথা বলতে পারি? না না, আপনি একটু এদেরকে উৎসাহিত করবেন, সচেতন করবেন, আসেন। এই রাজস্বিক সম্বর্ধনা যাওয়ার পরে বারডেমে যেটাই হোক, কিন্তু ওখানে দেখলাম ওনারা অনেক লিফলেট তৈরি করেছেন, অনেকগুলো হাজার হাজার আমরা কালেক্ট করেছি গ্রামে গঞ্জে এটা দেওয়ার জন্য, যে আসলে ডায়াবেটিসটা একটা বড় উপসর্গ এই কিডনির ফেইলিয়ারের ব্যাপারে বা কিডনির ঝামেলার ব্যাপারে। সেইখানে কিন্তু ওনারা সুন্দর করে খালি, আমার একটা কমেন্টই ছিল ওনাদের কাছে, এটা আমি বুঝতে পারছি, হয়তো বা ক্লাস 7-8 পড়ে যেটা বুঝতে পারবে, যে একদম 2-3 পর্যন্ত পড়েছে, গ্রামের লেখাপড়া জানা মানুষ জানে না ওইরকম, সে তো এত কঠিন ভাষা বুঝবে না, সহজীকরণ একটু করেন। তো সেই জায়গা থেকে আমরা কিন্তু অনেক করেছি। আমার মনে হয় এখানেও আমরা এই যে মানে কিডনি ডায়ালাইসিস পর্যন্ত আসার আগে আমরা কি করতে পারি, এই ফেজে সম্ভব না হয়তো, কিন্তু আমাদের মধ্যে অনেকে আছেন, বিশেষ করে গণমাধ্যমে সংবাদপত্র বা
যারা আছেন তারা কিন্তু এই কাজটা অনেক করতে পারেন। আমি তো ভাবছিলাম একটু মানে তথ্য উপদেষ্টার সাথে আমরা গিয়ে দেখা করব যে এটা বিটিভিতে কেন দেখা, ডেঙ্গু নিয়ে অনেক কিছু দেয়া হয়। এই যে কিডনির রোগের সমস্যা নিয়ে টক শো করলে কেউ দেখবে না, রেগুলার যদি বিটিভির ইয়েতে স্ক্রলে দেওয়া যায় অনেক কিছু করা যায়, কিন্তু এগুলো একটু দৃষ্টি আকর্ষণ করা। তা আমরাও যখন এই যে সেমিনারের কথা উঠলো, আমরা একটু প্রিভেনশন নিয়ে জোরে সোরে আলাপ আলোচনা শুরু করেন আপনারা, হ্যাঁ শুরু করেন জোরে সোরে। আর আমরা যেহেতু এটার সাথে ব্র্যাক এত ঘনিষ্ঠভাবে জড়িত, ব্র্যাক এই মুহূর্তে আমার জানা মতে 3.4 মিলিয়ন আন্ডার সার্ভ লোকজনরা সার্ভ করছে। তো সেইখানে প্রায় 34 লক্ষ তাদের উপকারভোগী আমরা বলি না, কিন্তু তারা টার্গেট গ্রুপ, তাদের সাথে কাজ করছে। তো ব্র্যাকরাই যদি এই লাইনে আনতে পারি আমরা, ব্র্যাক তো অনেক কিছু করছে, কিন্তু এই যে সচেতনতার জায়গায় মাঠে ময়দানে গ্রামে গঞ্জে হাওড়ে বাওড়ে সব জায়গায় এটা যদি করতে পারি, আরও নিয়ে আসতে পারি কিছু, ওই পাবলিসিটির জায়গা থেকে না, কিন্তু বেশিরভাগ প্রাইভেট সেক্টর তো খালি পাবলিসিটি নিয়ে থাকে, কিন্তু এখানে বোধহয় ব্র্যাকরে খালি আমাদের ফান্ড দেয়া না, ওদেরকে এই জায়গায় তারা যদি সম্পৃক্ত হতে পারে, এটা আমার প্রত্যাশার জায়গা থেকে বললাম। অনেক কিছু করছেন আপনারা সবাই, আপনাদের কাছে কৃতজ্ঞ। আমার ছেলে এসছে, ও ন্যানো টেকনোলজিতে পিএইচডি করেছে, ওর বন্ধু লন্ডন থেকে, এরা সব বড় বড় ডিগ্রি করে নিয়ে এসছে, কিন্তু এরা দেশের জন্য একটু কাজ করতে চায়, সেখানে কিডনি ফাউন্ডেশন সুযোগ করে দিয়েছে, সেটা আর কি। তো অনেক ধন্যবাদ। আর এই সালামের জন্যই এখানে আসা বলা যায় আর কি। না আপনি আসছেন যে এটার জন্য আমরা সবাই খুশি। ব্র্যাকের কথা যখন আপা বললেন, আমি একটা ইনফরমেশন দিতে চাই, সবারই জানা দরকার, ব্র্যাক ভেরি সিরিয়াসলি আমাদের সাথে একটা পার্টনারশিপে যাচ্ছে, এবং একটা এগ্রিমেন্ট আমরা সাইন করেছি, যেটা হইল কি যে এগ্রিমেন্ট হয়েছে যে প্রত্যেক বছরই ফ্রি ডায়ালাসিসের জন্য আমাদের একটা যথেষ্ট ফান্ড দিবে, মিনিমাম 20% বা এই ধরনের ফান্ড দিবে তারা। আর আমাদের অক্সিজেন লাইন যেটা আমাদের প্রজেক্টে, সরকারি প্রজেক্টে নাই, এটার জন্য 1,80,00,000 টাকা তারা দিয়েছে। আর দে আর কমিটেড যে পার্টনারশিপে এই হসপিটালে তারা তাদের সিএসআর ইয়ের মধ্যে, লিস্টের মধ্যে আমরা থাকবো আর সবসময় সাহায্য করবে। আর আমি এক্সটেনশনের ওই যে প্রিভেনশনের ব্যাপারে আলাপ করেছি, তারা বলছে যে আমাদের ফিল্ড লেভেলে অনেক সিস্টেম আছে, অনেক ব্যবস্থা আছে, আমরা আপনাদের সাথে মিলে একটা আলাদা করে কি প্রোগ্রাম হয় সেটা আমরা পার্টিসিপেট করব। তো আমরা ব্র্যাক ইনস্টিটিউশন হিসাবে, আর এটা আবেদ ভাই ওই যে বলছেন যে আপা বলছেন যে আবেদ ভাইয়েরও স্বপ্ন ছিল আমরা ফ্রি ডায়ালাসিস দেই, এই জন্য তারা ফ্রি ডায়ালাসিস আবেদ স্যার ফাজলে হাসান আবেদ ফ্রি ডায়ালাসিস ফাউন্ডেশন করছে তারা, এর মধ্যে তারা দে উইল ম্যানেজ ফান্ড, এবং ভবিষ্যতে তারা বলছে যে এটা আমরা ফ্রি করার চেষ্টা করব, মানে 100% ফ্রি, যেটা স্বপ্ন ছিল আবেদ ভাই। আবেদ ভাই বলছিলেন এই যে শেষ মুহূর্তে বলছিলেন যে যখন ইন্ডিয়া থেকে এসে একদিন সকালে ফোন করে আমার যে বলছিলেন যে আমরা কি দিতে পারি না, সব দেশেই দেয়, লন্ডন, আমেরিকা, ইভেন আমি ইন্ডিয়াতে দেখে আসলাম ডায়ালাসিস ফ্রি, তো আমরা কি এটা চেষ্টা করতে পারি না? আমি বললাম যে আবেদ ভাই আপনি সাথে থাকলে হবে। তো উনি তো অসুস্থ হয়ে মারা গেলেন, বাট এই ফিলসফিটা তারা ব্র্যাক ব্যাংক এবং ব্র্যাক এটা ধরে রাখছে, এবং দে আর ওয়ার্কিং অন ইট, হাউ বেস্ট দে ক্যান কন্ট্রিবিউট ইন দ্য ফ্রি ডায়ালাসিস। এটা একটা জিনিস। আজকে আমরা শেষ মুহূর্তে আমি বলবো যে এই যে হাফিজ ভাইকে দিয়ে একটা লাস্ট 1 মিনিট, এই যে একটা রিপোর্ট আছে না যে ইউটিউবের লাস্ট 1 মিনিট আপনি একটা অ্যাডভাইস দিবেন আমাদেরকে। অ্যাডভাইস দেওয়ার পরে আমি অনুরোধ করব এই আমাদের ল্যান্ড ওনার, হসপিটাল ওনার, এভরিথিং জুবাইর ইজ এভরিথিং, এখন চিফ অ্যাডমিনিস্ট্রেটিভ ডাইরেক্টর, সব কিছুই আমরা জুবাইরের কাছ থেকে সবার শুনবো। শুনে আমি এই যে আমাদের একজন টেকনিক্যাল হুজুর আছেন এখানের মধ্যে, খুব রিলিজিয়াস এক্সপার্ট, সাইন্টিফিক নলেজ আছে, জাফর সাদেককে বলবো আমাদের যারা প্রয়াত যারা আছেন, যারা এর সাথে সম্পৃক্ত, সবার জন্য ছোট্ট একটা দোয়া করার জন্য। তো এখন হাফিজ ভাই লাস্ট 1 মিনিট।
সবাইকে নিয়ে গেছে। এখন সবাই একটা উপদেশ দেব আপনি বুঝিনি না, আপনাকে উপদেশ দেওয়ার মতো কোনো ইয়ে নাই, কারণ আপনারা যা করতেছেন এখানে দিস ইজ সামথিং ভেরি এক্সেপশনাল। স্পেশালি আপনার কন্ট্রিবিউশন, সালাম ভাইয়ের কন্ট্রিবিউশন is he has done it single-handed. So I'm very amazed that আপনারা তো সাথে ছিলেন সবসময়। আপনার তো অফিস থেকে যাওয়ার সময় আমার এখানে বাসাতে প্রায় আমরা বসি, এটা আনঅফিসিয়াল মিটিং সিরিজ আমরা বসি। তো I'm really amazed at the development. এইরকম একটা বিরাট প্রোগ্রাম তারা করতে পারছেন উইথ পাবলিক ডোনেশন, যারা কন্ট্রিবিউশন করেছেন জায়গা ফ্রি জায়গা দিয়ে, এবং যারা দিনের রাস্তা খাটিয়ে এটাকে এই ইয়েতে নিয়ে আসছে এই সিচুয়েশনে, তো তারা all deserve very special thanks, and we hope that they will continue to cooperate and do everything that they can do in their own field. So the contribution on শুধু ফাইন্যান্সিয়াল না, অ্যাডভাইজারি কন্ট্রিবিউশন, ফাইন্যান্সিয়াল কন্ট্রিবিউশন, তো এটা they will continue to do this in future also. And এই ছোট্ট একটা অর্গানাইজেশন থেকে এই স্টেজে নিয়ে আসতে পারছেন, এই জন্য সালাম ভাই নিডস এ স্পেশাল থ্যাঙ্কস। আমাদের জন্য সবাই ছিল আমার টিমে, আমি তো ছিলাম, আমি আর আপা ছিলাম ঢাকা ম্যানেজমেন্টে, বাট এখানে গ্রাউন্ডে এরা একবারে সব, এরা ফিল্ড মার্শাল, আমি ফেইল্ড মার্শাল, বুঝছেন? এরা আসলে গ্রাউন্ডের এরা ফিল্ড মার্শাল। আসলে আমি আসার পথে আপনাদের আবেদ ভাইয়ের একটা ছবি দেখলাম, ওইখানে টাঙানো আছে। আমি সাজেস্ট করি যে সালাম ভাইয়ের একটা ছবি রাখার জন্য কোন জায়গাতে আপনার ছবিও থাকবে, বুঝতেছেন? অলরেডি দেওয়া হয়ে গেছে, আপনি জানেন না। আমরা কিন্তু রাশেদ আপা আর ইয়ের জন্য একটা অলরেডি দেওয়া হয়ে গেছে কেবিন, যেটা সদগায় জারিয়া হবে পুরা, বুঝছেন? এই যে এটার ইনকামটা যাবে ফ্রি ডায়ালিসিসে। আমরা এটা ইয়েতে করি, জেনারেল আজিজ একটা ইয়ে করছি, আমরা ইয়ের জন্য করছি, একটা রুমও করছি ডেডিকেটেড টু প্রফেসর ইয়েতে খালেদ। আমরা তো সিলেটের ডেডিকেটেড ডক্টর ছিলেন, তাদেরকেও রিমেম্বার করছি। আর এখানের মধ্যে একটা ডিক্লেয়ার করি আমি, আমাদের বাতিজি মানে ইসমত ভাই এবং ভাবির জন্য আমরা সবসময় ছিলাম যে এইখানের মধ্যে কোনো জায়গাতে রাখবো, কারণ আমাদের আর্লি বয়সে মুক্তিযুদ্ধের সময় যখন ছিল, তখন আমরা ইসমত ভাইয়ের গাইডেন্স, ইসমত ভাইয়ের সাপোর্ট, এবং উনি তখন ছিলেন একজন রিয়েল লিডার, তখন আমরা ওনারে চিনতাম। এরপরে এখন এইবার ইয়ে আসছিল, এই নাজরার ভাইও আসছিল, তারা মিলে একটা ফ্লোর ডেডিকেটেড করে দিছে, এবং বাই দিস টাইম 1 কোটি টাকা দিয়েছে, আর আসে পিছনে আরো দরকার হইলে দিবে আর কি, বুঝতে ইয়েতে এইটা দিয়েছে। এবং একটা ফ্লোর ডক্টর মালেকা জাফরিন একটা ফ্লোর দিয়েছে। তারপর আমাদের বিগেস্ট ডনার রইল কি যে সৈয়দ জাকি হোসেন অ্যান্ড রাহাত হোসেন, 8 crore। মানে যেদিন আমরা এখানে মিটিং করছিলাম, আপাও ছিল, মান্নান সাহেবও ছিলেন, আমি ওই এইখানে ফাউন্ডেশন লেইন সময় বলছিলাম, হয়তোবা আমাদের, আমি তখন তো এস্টিমেট করি নাই, কিছুই নাই, হয়তোবা আমাদের 10 তলা বিল্ডিং 11 তলা বিল্ডিং করতে গিয়ে আমাদের এক্সট্রা 10 কোটি টাকা লাগবে। তখন জাকিরে বক্তৃতা দিতে বলার সময় বলছিল যে সালাম ভাই যখন বলছে যে এইটার 10 কোটি টাকা লাগবে, আমি 10 কোটি টাকা আলাদা করব গিয়ে, যে এই 10 কোটি টাকা যেন অ্যাভেলেবল থাকে ফর, অ্যান্ড হি হ্যাড জাস্ট কমিটেড। আমার মিসেস বলছে, জাকি ভাই আপনি মনে হয় ভুল করছেন, একটা শূন্য বেশি বলছেন। সাদেক আবার বলছে, আপনি আর এত অঙ্ক করা শিখলেন কোত্থেকে, বুঝলেন? যে ও 8 কোটি টাকাই দেয়, 10 কোটি টাকাই দিবে। এখন আমি জানাইতে চাই যে জাকি 8 কোটি টাকা দিয়েছে এই প্রজেক্টের মধ্যে,
এবং সে আরও 2 কোটি টাকা ইয়ারমার্ক করতেছে তার কমিটমেন্ট অনুসারে। এটা ফিক্সড ডিপোজিট বা কোনোভাবে এটা লেবে টেবে ইনভেস্ট করে এটা থেকে ইনকাম যাতে আসে, ওই বেতন টেতন এগুলা আরও বাড়ানোর জন্য যারা কাজ করতেছে তাদের জন্য আরও 2 কোটি টাকার ব্যবস্থা করে যাচ্ছে, ভেরি সুন হয়ে যাবে। তো থ্যাংক ইউ ভেরি মাচ এভরিবডি। এখন আমাদের ম্যান বিহাইন্ড দ্য গান হোল হসপিটালের যিনি জায়গাটা নিয়ে এসে জোর করে আমার সাদেকরে গলাতে লাগাইছিলেন এখানের মধ্যে, এবং উনি ওই দিন থেকে এখানে পাহারা দিতেছেন। মানে এই রাত্রে 11টার সময় এসে যে সালাম ভাই এইভাবে বালি আসে নাই, পাথর আসে নাই, এটা রাত্রে 11, আমি এই রাত্রে 11টার সময় কি করেন সাইটের মধ্যে। তো হি ইজ বেসিক্যালি এই প্রজেক্টটা দাঁড় করানোর জন্য আমি প্ল্যানিং ম্যানেজমেন্ট এগুলা করছি, বাট এখানে যারা ছিলেন তারা আসলে এই হসপিটালটা নিজের ঘাম এবং দিয়ে শ্রম দিয়ে এটা তৈরি করছেন। আমি সবাইকে ধন্যবাদ জানাই। আর আমাদের যারা কাজ করতেছেন এই নার্স এবং যারা ডাক্তার আছেন, আমি বলতে পারি যে আমাদের রিপোর্ট যে মানুষগুলা খুব খুশি যারা ট্রিটমেন্ট হচ্ছে এখানে। তোমরা সবাই এর দাবিদার এবং তোমাদের সবার ভূয়সী প্রশংসা করি আমরা সবার পক্ষ থেকে যে আমরা যারা এখানে পরিচালক আছি, যারা গাইডেন্সে আছি, আসলে সার্ভিসটা তোমরা দিচ্ছ। এবং এই আমাদের যখন ছিল এই করোনা ছিল, করোনার মধ্যেও তারা অনেক কাজ করেছেন, অনেক কিছু করেছেন। তো আমি এখন জুবেররে বলবো ধন্যবাদ দেওয়ার পরে সাদেক আমাদের একটু দোয়া করে আমরা এই সভা সমাপ্তি ঘোষণা করব। ধন্যবাদ। আজকের এই মহতি অনুষ্ঠানে ওনার রাশেদ আপা হাবিব ভাইয়া আসার জন্য। আজকে থেকে 8 বছর আগে ঠিক ওই দিনেই আমরা বসছিলাম, আর আজকে আমরা মাটিতে আমরা হসপিটালে বসছিলাম, আজকে আমরা ইয়েতে বসছি। আল্লাহ কিছু লাখ দেখেন। বিশেষ করে আমরা এই যে কাজ করতে রাশেদ আপার পিছন থেকে যে প্রত্যেকটা ডিপার্টমেন্টে ফোন দিচ্ছেন, ফোন দিয়া পাই লাগাইছেন। আর সালাম ভাই এটা দরিয়াই হচ্ছেন লাগে আজকের এই দিনটা আমরা রাশেদ আপারের ধন্যবাদ দিয়া তো ছোটো কথা। এই দিনটাও যে রাশেদ আপা একটা নাম ঢুকাই দিনর আমরা আপনি এই যে নিয়ে করছেন। আমরা শুরু করছি 8 বছর আগে, আর আপনি এই একটা জলবায়ু একটা দেখিয়ে গেছেন। এর লাগে আমি আপনার অর্থাৎ সুন্দর একটা দিন ইয়ে করতাম। আর আমরা যতজনে আমরা সাহায্য করছেন সবে কিন্তু অন্তরটাই করছেন। আমি একটা জিনিস দেখছি, আমরা টেহা নাই প্রত্যেকে এই টাকা জেনারেটার নষ্ট হয়েছে, খালি ইয়ে দিছি 25 লক্ষ টাকা, 5 লাখ আপায় দুলাভাই তো আলহামদুলিল্লাহ দুলাভাই তো চেক কাটাত উস্তাদ, প্রত্যেক ইয়ত আলহামদুলিল্লাহ যথেষ্ট চেক আমরা দিচ্ছেন। আমরা মানে সবে কিন্তু অন্তরটাকে করছেন, টেকা দিয়া, জান দিয়া, দন দিয়া। মানে ইলান আমরা যতজন নিয়ত আছি আমরা স্টাফ হবো সবে খুব অন্তরটাকে ভাব করবো। আমি সবাই ধন্যবাদ দেওয়া। আর মনি ভাই ফ্যামিলি অসম্ভব সহযোগিতা করছেন। আর মানে বস্তা খুলিয়া দিলেছেন যা টেকা লাগে বড়। আমি টেকাটা তো আমার কাছে চাই, আমি জানি সে কিলার দিরা আমার আরো 2-3জনের নাম না হইয়া পারিয়েন না। আমার ইকবাল, ইকবাল, আতল করি, এর বাদে ও না যা হয় যে কিন্তু আমরা 7 তালা 8 তালা তো আমরা নিজের টেকায় করি। আর না যা হয় যখন আমরা টেকার দরকার তাই এককালীন 1 থেকে 1 কোটি টাকা দিচ্ছি। আমি না জাফারে ধন্যবাদ দিয়া। এবং এই ইয়ের লাগে আমরা ইনশাআল্লাহ আমরা এখন যে পরিমাণ ইয়ে আছে আমরা পুরা চালু করতাম 8 তালা কমপ্লিট হয়ে যাব। আর নেক্সট পান পাইতে আমরা 9-10 তালা করি। আর ইনো একটা জিনিস আমি সেন্ট পাইয়া রাখা আপনি একটু খেয়াল রাখার জন্য আমরা
ফিল্ড মার্শালে অতটা করিয়া এখন তাই বাগার চেষ্টা করে তাহলে যদি ইটাকে বাকি যায় কিন্তু আপনার তাই কিন্তু কোর্ট মার্শাল কোর্ট মার্শাল তাই যদি এদিন বলছেন আমি ওটা সন্ধ্যা দিয়ে আমি ইটাকে কইতে না আপাকে কইটা ইয়ে হল আপা আমরা গার্জিয়ান আপা আমরা মুরব্বী আপনি তার থ্যাংক ইউ সবাই ধন্যবাদ আসসালামু আলাইকুম এমদাদ থ্যাংক ইউ ভেরি মাচ এমদাদ কিন্তু এই হসপিটালের শুরুটা কি একটা এনর্মাস কন্ট্রিবিউশন যে সে বেসিক্যালি ওই হসপিটালে থাকে এখান থেকে আমাদের ট্রাস্টি ফ্যামিলির সাথে আমরা একটা আসলে একটা পিকচার ওভারঅল পিকচারের সঙ্গে একটা ফ্যামিলি আমরা সবাই এই হসপিটালটাতে আমরা যতটুকু পারি আমাদের পরের জেনারেশন আইসা ইনভলভ হবে এবং কন্টিনিউয়াসলি করতে থাকবে সমস্যা চলে আসে ইংল্যান্ড থেকে বাসনার ছেলে আইসা এইখানের মধ্যে সে বলতে যে আমি ডক্টর এই মেডিকেল এই যে আমাদের এগুলো জাস্ট লাইনে আছে টেক ওভার করার জন্য আর তুমি সময় না পাইলে টাকা দিলেই হবে আমরা সবার সময় চাই না কিছু কিছু মানুষের টাকা আর কিছু কিছু মানুষের সময় ঠিক আছে না টাকা পয়সার বেলায় তোমার পরে আমরা ধরবো ওই ইকুইপমেন্টের ব্যাপারে না না দিচ্ছি তো অলরেডি আমি ওইভাবে প্ল্যান করছি ইকুইপমেন্টসটা আমরা ভলান্টিয়ার হয়ে নিয়ে আসবো আমরা করবো এটা ওইটা আসলে মেইন মানুষ সাকিব আমাদের সাকিব আসল তিনি রাত্রে 3টা পর্যন্ত রোগী দেখেন 300 রোগী একদিনে থাকে মানে একদিন The best nephrologist in the whole town. এবং একটা ডক্টর সাকিবের মোস্ট রিনাউন্ড নেফ্রোলজিস্ট ইন দিস টাউন এবং ওই যে প্রথম 8 বছর আগে যে মিটিং আজকের মিটিং 8 বছর আগে মিটিং এর প্রতি ছিল তখন ওই জহিনে বিনা ওই সলো আমরা সাকিবের সবাই বলে আমরা বলিলে হসপিটালে না এইভাবে এই মিটিং হয়েছিল 8 বছর আগে এবং সাকিবের আগে এই সমস্ত জিনিস আর এখন সবকিছুই মেডিকেল টেকনিক্যাল সাপোর্ট এই যে মুশফি সাকিব আর আমাদের ছিলেন মজিদ ভাই একটু অসুস্থ চলে গেছেন তারা ফিজিক্যালি দেখতেছেন বেসিক্যালি অল দ্য লাইফ হসপিটাল তো সাকিব এই আমরা শেষ বেলায় আসছো তুমি থ্যাংক ইউ ভেরি মাচ আমি জানি তোমার কমিটমেন্ট তুমি একটু আমরা আজকের দিন হলো যে আপা আসছেন প্রথম লড়াই নিয়ে একটা লোকের চিন্তা অকেশন ডে গেইভ আস ডে আর আমি জানলাম যে 8 বছর পূর্তি হচ্ছে বুঝছো এটা নিয়ে একটা সংক্ষিপ্ত আমাদের স্টাফ নিয়ে ব্যবস্থা করা হয়েছে এটা এইখানে মধ্যে আমরা মোটামুটি বক্তব্য সব শেষ তোমারটা বাকি হয়েছে ওকে তুমি একটু বলার পরে আমরা চলে যাবো দুয়াতে যে আমাদের মৌলভী সাহেবরা দিই বুঝছো মৌলভী সাহেব দোয়া করবে না আমার ছেলে মেয়ে সবার সাথে সবাই মেয়ে যখন বেড়াতে মানে আসতো নিয়ে আসতাম যখন মেয়ে জেহিন আবার ওদের মধুরি দিয়ে রাখতো সুইট হার্ট তারপরে ক্লাস 7-এ পড়ে আমার মেয়ে সে অনেকক্ষণ করছে আমাদের সাথে আমরা এক্সিস্টেন্সিয়ালিজম নিয়ে আলোচনা করছি তোমার বোঝার কথা একটু করতাম তো মনে নাই তোমার আর তোমারটাই আমাদের শাশুড়ি বানিয়ে তারপরে যেটা হইল যে আমার প্যারেন্ট এরকম খাদিনিয়া ওদের ওখানে গেলাম তখন আমার মেয়ে বলতেছে এটা তো কবিতা লেখা কবিতা যেন সব লিখে দেবো তোমার নামে লিখে দাও এই ছিল আমাদের একটা প্রিয় পাত্র জহিন আমার সাথে আসলে সাইজটা আমার ব্যাগটা
পেজারো গাড়ি থেকে পলিথিনের মধ্যে একটা সেন্টর ক্যারিয়ারের লুকি এটা হলো তার ব্যাগ আইসেল করুন থাকা আমাকে তার ব্যাগ হলো এটা মানে গাড়িটা পেজারো উনি সিনিয়র এটা সব কিছু আর এখন থাকলে তো রোনা জল তো দেবে এই পলিথিনের ব্যাগের অবস্থা আচ্ছা সাকিব আমরা এখন সরি আমি আসলে অ্যাপোলজি হসপিটাল করে গিয়েছিলাম আমার ছিল রোগটাও আমার টার্গেট ছিল একটার মধ্যে চলে আসতে পারবো তো ওনার সাথে আপনার ভাই আসছেন আসলে এই ওকেশনটা এইটাই আমরা এটাই ওকেশন যে ওনারা আসছেন ওনাদের কন্ট্রিবিউশন এই কিডনি ফাউন্ডেশন ডেভেলপমেন্টে তো আমরা দেখতেছি মানে দৃশ্য বলার মতো না যে এটা আসলে প্রথম থেকে এটার সাথে লেগে আছেন একদম। তো আমরা এখন আমাদের ড্রিম যেটা যে এটারে একটা স্টেপে আমরা আসলাম যে আমরা একটা স্ট্রাকচার পাইলাম কাজ করার একটা ক্ষেত্র পাইলাম এখন আমরা আস্তে আস্তে এটাকে একটা পূর্ণাঙ্গ কিডনি হসপিটালে কিভাবে ফ্লারিশ করা যায় যাওয়া যায় ওই লেভেলে সেটার জন্য আমরা স্টেপ বাই স্টেপ আগাবো ইনশাআল্লাহ। ফার্স্ট স্টেপে আমাদের এখানে আমরা এক্সিস্টিং যে আমরা সার্ভিসটা আছে যেটা আমরা দিচ্ছি সেটাও সিলেটে মানে সবাই এটাকে অ্যাপ্রিসিয়েট করতেছে এবং সবাই আস্থার একটা জায়গা তৈরি দিয়েছে যে আমাদের একটা ডায়ালিসিস সেটাকে নিয়ে আমরা আসবো এখানে আমাদের প্রায় 200 পেশেন্ট রেগুলার আমাদের দেয়ার আওয়ার ফ্যামিলি মেম্বার্স তারা সুখে দুঃখে আমাদের সাথে থাকে এবং আজকে আমি একটা ইন্টারেস্টিং যে একটা বাচ্চাকে ডিসচার্জ করে আসলাম আপা জানেন না যে একটা ডায়ালিসিস পেশেন্ট সে একটা বাচ্চা তো 3 মাস ছিল আমার সাথে শামসুদ্দিনে আজকে মা বাচ্চাকে ছেড়ে দিয়ে আসলাম ওরা আবার মানে ওইটা আসলে যারা ডায়ালিসিস পেশেন্টের কনসিভ করে না কিন্তু ওনারা ফর্চুনেটলি কনসিভ করলো এবং তখন আমাদের জন্য চ্যালেঞ্জ বাড়লো রেকমেন্ডেশন হচ্ছে সপ্তাহে 24 ঘন্টা ডায়ালিসিস দেওয়া কিন্তু আমরা চিন্তা করে দেখলাম যে ও তো ওর হাজব্যান্ডের সরি ওয়াইফ ওই পেশেন্টের হাজব্যান্ড ট্রাক ড্রাইভার এবং কতটা অ্যাফোর্ড করতে পারে না আমরাই অল্টারনেট ফ্রি করতাম করে দিলাম এরকম ছিল আর কি এর মধ্যে 6টা ডায়ালিসিস দিবে সপ্তাহে কীভাবে পারবে আবার আসা যাওয়া করার সেটাও তো একটা স্ট্রেস প্ল্যান করলাম শামসুদ্দিন হসপিটালে নিয়ে আসি 3 মাসের জন্য ভর্তি করে দিই আর এখানে আমার 2টা মেশিন সপ্তাহে 6টা করে ডায়ালিসিস দিলে 3 ঘন্টা করে 8 ঘন্টা মোটামুটি আমাদের কাজ করে ওইরকম ছিল প্রায় 3 মাস পরে নর্মাল ডেলিভারি করে একটা ছেলে বাচ্চা হলো ও সাথে বড় ঘন্টা আসে বললাম বাচ্চাটাকে আমাদেরকে রেখে দেওয়া হসপিটালে ও দিবে না যাই হোক আলহামদুলিল্লাহ গ্লোবালি কম বাংলাদেশে হয়তো 4-5টা এখন পর্যন্ত আর মনে হয় না যে সাবেক নাম দেশের সাকিবের বাচ্চা আমরা সাকিবের আমার বাচ্চা হলো আমার জন্মদিনে যাই হোক আসলে এই 200টা পেশেন্ট সবাই আমাদের ফ্যামিলি মেম্বার এবং ওদেরকে নিয়ে আমরা এখানে আসার প্ল্যান করছি ওদেরকে দিয়ে আমরা সার্ভিসটা শুরু করবো সাথে আউটডোরটাকে আমরা আস্তে আস্তে বাড়াবো আউটডোর বাড়লে আমাদের লেবরেটরিটা বাড়বে তারপরে ডিমান্ড বাড়বে আর ইনডোরটা ওইভাবে আমাদের প্ল্যান করতেছি এবং আমার মনে হয় আমাদের আমরা আলাদা করবো যে আগামী 2 মাসের মধ্যে আমাদের কিছু আমাদের